তাহলে আজকে আজকে আমরা আমরা বাকি বাকি যেটুকু যেটুকু আছে আছে সিমেন্ট সিমেন্ট কংক্রিটের কংক্রিটের সেটা সেটা আলোচনা আলোচনা করব। করব। কি তাই কি তো? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। খুব এখনো মনে এখনো হচ্ছে মনে হচ্ছে অনেকে আসেনি মনে হচ্ছে, এখনো এখনো দুজন দুজন আসেনি। আসেনি। দুই, তিন, চার, পাঁচ, ছয়, নজন, নজন, দুজন দুজন আসেনি আসেনি এখন। এখন। কালকে 11 জন 11 জন ছিল, ছিল, আজকে আজকে দুজন। দুজন সানি সানি অনুযায়ী অনুযায়ী এক্সট্রা অ্যাড এক্সট্রা হয়েছে, অ্যাড মানে হয়েছে, মানে 12 জন 12 জন হতো, হতো, মানে মানে তিনজন এখনো 3জন এখনো জয়েন জয়েন করেনি। করেনি। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি দিয়ে আমি একটা জিনিস পড়াচ্ছি ওদেরকে, ঠিক আছে? হ্যাঁ কম্প্যাকশন হ্যাঁ পড়াবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই। আপনি তাহলে ওদেরকে রেকর্ডিংটা করে দিন, আমি কম্প্যাকশনটা পড়ছি ওদেরকে। আমি আমি অলরেডি অলরেডি স্টার্ট হয়ে গেছে। গেছে। হয়ে গেছে? তাহলে একবার হ্যাঁ পজ করে ওই এটাকে স্টপ করে দিন, তারপরে আমি আবার হ্যাঁ, শুরু ঠিক করছি, হ্যাঁ ঠিক ঠিক আছে? আছে, আপনি আপনি ইয়ে স্ক্রিন স্ক্রিন শেয়ার করুন, এটা ইয়ে হয়ে যাবে, অফ হয়ে অফ যাবে। হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। করছি। শেয়ার স্ক্রিন, স্টার্ট শেয়ারিং, স্টার্ট নাও। ওকে, দেখি। তোরা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো, দাঁড়া একটু দাঁড়া। স্যারের স্যারের কালেকশন গুলো খুব কালেকশন সুন্দর গুলো খুব সুন্দর, ঠিক সুন্দর আছে? সুন্দর, ঠিক আছে? দেখো দেখো, দেখ, আজকে তোদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কংক্রিটের কম্প্যাকশন, ঠিক আছে? কম্প্যাকশনের ভালো বাংলা মানে কেউ বলতে পারবি? মানে পুরো জিনিসটাকে একসঙ্গে বেঁধে রাখা, যেটাকে সন্নিশীলতা না সন্নিবদ্ধতা কিছু একটা আছে। তো কেউ জানিস কম্প্যাকশনের ভালো বাংলা মানে কি? কম্প্যাক্ট মানে কি বলতো, যে পুরো জিনিসটাকে একটা মানে টাইটনেস হিসাবে ধরে রাখা, যতটা ছেড়ে না বেরিয়ে যায়। তো এই মানে কম্প্যাকশন করা বা কনসলিডেশন করা, তো এই জিনিসটা কংক্রিটের মধ্যে কেন করা হয়? তার করার কারণটা হচ্ছে কি, যে কংক্রিটের মধ্যে আমরা তো চোখে থেকে যখন দেখবো তখন আমরা দেখতে পাবো যে সিমেন্ট, বালি, পাথর, জল সব একসঙ্গে মিশে গেছে, সব একদম ঠিকঠাক দেখাচ্ছে। ওপর থেকে ট্রাভেল করে কিংবা কোনো কাঠে কি কোনোভাবে কিংবা নিজের হাতে স্পর্শ কিংবা পায়ে স্পর্শ করে দেখবো নরম নরম লাগছে, পুরোটা জমে বসে রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম থাকে না। আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি দেখা যায়, তাহলে কি দেখা যাবে, যে ওর মধ্যে অনেক বাতাস ঢুকে রয়েছে, বেরোবার আর জায়গা নেই, যেগুলো ইন্ট্র্যাক্ট হয়ে বাধা পড়ে গেছে। তো সেই জন্য আমাদেরকে কি করা দরকার? কনসলিডেশন বা কম্প্যাকশন করা দরকার। তো এইটা করবো কেন? তার কারণ হচ্ছে একদম ফ্রেশলি যে কংক্রিটটা যেটা আমরা বানাচ্ছি, ফ্রেশ কংক্রিটটা বানানোর পর ওইটা যখন আমরা কোনো একটা জায়গাতে প্লেস করলাম, তো প্লেস করার পর তার ভেতরে কিছু এয়ার থেকে যায়, সেই জন্য সেটাকে বার করতে হবে। কারণ কি, ওই এন্ট্র্যাপড এয়ারটাকে যদি আমরা বার করতে পারি তাহলে কি হবে, ওই এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বাইন্ডিং মেটেরিয়াল আর কোর্স এগ্রিগেট, এগুলো কি হবে, একে অপরের সঙ্গে প্যাক হয়ে যাবে। যদি একে অপরের সঙ্গে যদি প্যাক হয়ে যায়, তাহলে কংক্রিটের যে ঘনত্ব, যাকে বলা হচ্ছে ডেন্সিটি, সেটা আমার ঠিক মতন বাড়বে মিন্স কি, মানে আমি যে ব্যাচ মিক্সিং করে যে কংক্রিটটা বানাচ্ছি, তো ওইটার যে স্ট্রেংথ আমার পাওয়ার কথা, সেই স্ট্রেংথ আমার ডিজায়ার, যেটা আমি চাইছি সেটা আমি পাবো। সেই জন্য কনসলিডেশন বা কম্প্রেশন করা খুব খুব জরুরি জিনিস। যদি না করা হয় তাহলে কিন্তু আমার কংক্রিটের স্ট্রেংথ থাকবে না, কংক্রিটটা লাইট হয়ে যাবে, ওটা মেবি আমার শ্রিঙ্কেজ করার সময় ক্র্যাকও আমার চলে আসতে পারে। সেই জন্য কি, কম্প্যাকশন ইজ দ্য প্রসেস which expels entrapped air from freshly placed concrete and packs the aggregate particles together so as to increase the density of concrete. খুব সাধারণ। এইবারে কম্প্যাকশন তো করবো, তো উদ্দেশ্য কি, প্রথম কথা কি, যে ভেতরে যে বাবলগুলো থাকে সেই বাবলগুলো কংক্রিট থেকে বার করা।
বেশি ঘনত্ব যাতে আমরা পাই সেটাকে দেখা, টু অ্যাচিভ হাই ডেন্সিটি। স্ট্রেংথ, ক্ষমতা আর লং লাস্টিং ডিউরেবিলিটি যেন হয় সেটা উন্নতি, সেটা ইমপ্রুভ করা। আর অন্যান্য কিছু ডিফেক্ট, যেরকম কংক্রিট কিছু ডিফেক্ট থাকে, তার মধ্যে একটা ডিফেক্টের নাম হচ্ছে হানি কম। হ্যাঁ স্যার, ওই হ্যাঁ। ওই সন্তোষ স্যারের মিউট অফ করতে বলুন। সন্তোষ স্যার, হ্যালো সন্তোষ স্যার। হ্যাঁ অফ করে হ্যাঁ অফ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এইসব ডিফেক্ট কিছু কিছু জিনিস থেকে থাকে, তো সেগুলোকে আমাদেরকে সরাতে হবে। তো সেই জন্য আমরা কি করবো, কম্প্যাক্টটা কনসলিডেশন বা কম্প্যাকশন করবো। হলো একটা কথা বলে রাখি, ভয়েড আমার যত থাকবে তত কিন্তু আমার স্ট্রেংথ কমবে। একটা কিন্তু মেন জিনিস, যত আমার ভয়েড থাকবে। ভয়েড মানে কি? ফাঁকা জায়গা। এবার ফাঁকা তো থাকে না, ওইখানে কি এয়ার ঢুকে থাকে। এয়ারটা ঢুকে থাকে বলেই ওইখানে জলটা আমার পৌঁছতে পারে না। কারণ যেখানে এয়ার থাকবে সেখানে জল একসঙ্গে থাকবে না। এবারে এখানে কি দিয়েছি, ইম্পর্টেন্স কি জন্য জরুরি। এখানে একটা কারণ ভালো দেওয়া রয়েছে, যে ইট ইজ ইম্পর্টেন্ট টু কম্প্যাক্ট দ্য কংক্রিট ফুললি বিকজ, কারণ কি, বিকজ এয়ার ভয়েড রিডিউস দ্য স্ট্রেংথ অফ কংক্রিট। আগেই বলেছিলাম এয়ারের যে ভয়েড সেগুলো স্ট্রেংথকে কমিয়ে দেয়। যদি 1% যদি এয়ার ঢুকে থাকে তাহলে সেই স্ট্রেংথটা মেবি 5 থেকে 7% অব্দি ফল করতে পারে। তার মানে কি, 5% যদি আমার এয়ার ভয়েড থাকে, যদি ইনকমপ্লিট যদি কম্প্যাকশন হয়, তাহলে সেক্ষেত্রে কি নিয়ার অ্যাবাউট 1/3 আমার স্ট্রেংথ কিন্তু কমে যাবে। তার মানে কতটা মানে গুরুত্বপূর্ণ এটা কিন্তু বিষয়। নিয়ার অ্যাবাউট এতটা কিন্তু আমার স্ট্রেংথ আমার কমে যাচ্ছে। সেই জন্য আমার কতটা আমার স্ট্রেংথ আমার কমছে। ঠিক আছে, দেখ যেখানে আমার এয়ার ভয়েড আমার 0, আমি কি ধরে নেবো যে এয়ার ভয়েড যদি না থাকে তাহলে আমি স্ট্রেংথ ফুল পাবো। তো সেটাই এখানে প্রথমে যে আমার চার্ট মানে যে গ্রাফটা দিয়েছে, গ্রাফে ওটাই দিয়েছে। যত আস্তে আস্তে বাড়তে থাকে তত কিন্তু আমার স্ট্রেংথ কিন্তু কমতে 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 আমার আসছে। এখানে কি দেখাচ্ছে যে যেখানে আমার এয়ার ভয়েড যেখানে একদম 30%-এর কাছাকাছি চলে এসেছে, সেখানে কিন্তু স্ট্রেংথ কিন্তু আমার অনেক কমে গেছে। নিয়ার মানে 10 কিংবা 10-এর থেকেও কম নিউটন পার মিটার স্কয়ার কিন্তু আমার স্ট্রেংথ হয়ে গেছে। এই জিনিসটাকে এইখানেই জানা হয়েছে, মানে একদম একটা কম তো একটা বেশি। এয়ার ভয়েড কম তো আমার স্ট্রেংথ একদম আপ টু দ্য পিক, আর যদি এয়ার ভয়েড বেশি তাহলে স্ট্রেংথ একদম লো। সমান একটা গ্রাফ, একটা গ্রেডিয়েন্ট। এই জিনিসটাকে আমার এখানে বোঝানো হবে। তো এইবারে কম্প্যাকশন তো করবো। তো কম্প্যাকশন আর এখানে আর কি বলেছে, যেটা বলছে এয়ার ভয়েড থাকে কি হয়, পারমিয়াবিলিটিটা বেড়ে যায়। তো পারমিয়াবল জিনিসটা মানে কি, মানে কি কংক্রিটের মধ্যে দিয়ে শোষণ করা শুরু করবে, পারমিয়েবল হয়ে যাবে। যেরকম মাটি যদি খুব ডেন্স হয় তাহলে ওই মাটির মধ্যে দিয়ে কিন্তু জল কিন্তু চট করে পাস করবে না। কিন্তু মাটি যদি খুব বেশি ডেন্স না হয়, যদি একটু লুজ টাইপের হয়, তাহলে কিন্তু ওইটা কিন্তু ইমপারমিয়েবল, মানে কি ওর মধ্যে জল কিন্তু পাস করতে পারে। ঠিক সেই জিনিসটা এখানে হবে। তাহলে যদি ওইটা হয় তাহলে কিন্তু লং লাস্টিং জিনিসটা কমে যাবে। এইবারে কংক্রিট যদি আমরা ডেন্স না হয় আর যদি ইমপারমিয়েবল হয়, তাহলে কি ওইটা আমার ওয়াটার টাইট হবে না। যেটা বললাম সেটাই দিয়েছি, দ্য কংক্রিট ইজ নট ডেন্স অ্যান্ড ইমপারমিয়েবল, it will not be watertight. It will be less able to withstand aggressive liquid. কিছু কিছু লিকুইড থাকে, মানে কি লিকুইড বলতে তরল পদার্থ, এখানে কি কি বোঝানো হয়, শুধু জলটাকে নয়। ধরেন কিছু কেমিক্যাল, সেটা তরল পদার্থ, ফ্লুইড একটা। সেই ফ্লুইড যদি কংক্রিটের ওপরে যদি পড়ে কিংবা কংক্রিট যদি সংস্পর্শে আসে, তাহলে সেই কংক্রিট ওই ফ্লুইডের এগেনস্টে থাকতে পারবে না। তার মানে কি ওইটা ওকে এফেক্ট করবে খুব বাজেভাবে। ময়েশ্চার এবং এয়ার আর মোর লাইকলি টু পেনিট্রেট টু দ্য রেনফোর্সমেন্ট কজিং ইট টু রাস্ট। যদি আমার ইমপারমিয়েবল হয়, যদি ডেন্স না হয়, তাহলে কি আমার একটা প্যাসেজ হয়ে যাচ্ছে। ওখানে কি প্যাসেজ হবে, আলো ঢুকবে সে ব্যাপারটা বলছি না, ওখানে আলো ঢুকবে না, কিন্তু ওর মধ্যে দিয়ে কি ময়েশ্চার যাওয়ার আমার চান্স থাকে। স্যাঁতস্যাঁতে ভাবটা কিন্তু বাইরে থেকে কিন্তু ভেতরে গিয়ে পরে পৌঁছবে, প্লাস এয়ার ঢুকবে। এই কারণে কি হবে, যদি আমার রেনফোর্সড করা থাকে, যদি ওর মধ্যে বার দেওয়া থাকে স্টিলের, তাহলে কিন্তু ওইটা মরচে পড়ার আমার চান্স থাকে।
প্রপার কম্পাকশন যদি হয় তাহলে কি অলসো এনশিওর দ্যাট দি ফর্ম ওয়ার্ক ইজ কমপ্লিটলি ফিল্ড, that is there are no pockets of honeycomb material and that the required finish is obtained on the vertical surfaces. এইবারে কংক্রিট আমি যেখানে ঢালাই করছি সেই জায়গাটা কি প্রথমে আমাকে ফর্ম ওয়ার্ক করতে হয়, সেটা কাঠের উডেন ফর্ম ওয়ার্ক। ছাদ ঢালাই করব বা স্ল্যাব ঢালাই করব তো নিচ থেকে কি আমি কাঠের পাটাতন দেবো, পাটাতন দিয়ে পরে নিচে থেকে ওইটাকে আমি ব্যাম্বু দিয়ে পরে বাঁশ দিয়ে পরে ওটাকে ঠেকা দেবো, নিয়ে তারপরে ওর উপরে আমি প্লাস্টিক দেবো, নিয়ে ওর উপরে তারপরে আমি কংক্রিটটা ঢালতে শুরু করবো। তো এইবারে যখন আমাকে কম্পাকশন করতে হবে তাহলে আমাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ওই ফর্ম ওয়ার্কের যেখানে যেখানে কংক্রিট আমার পৌঁছানোর কথা একদম সেখানে সেখানে কোনা কোনা অবধি গিয়ে যেন কংক্রিট যেন কিন্তু পৌঁছয়, যেন সেই মেটেরিয়ালটা যেন যায়, যেন কমপ্লিটলি ফিল্ড হয়, যেন ওইখানে কোনো রকম কেন যেন কোনো গ্যাপ যেন আমার না রয়ে যায়। কারণ পকেট যে ওইখানে যে পকেটগুলো তৈরি হয় ওইটাকে হানিকম মেটেরিয়াল টাইপের বলে, হানিকম ওরকম দেখতে হয়, যেরকম যেন কোনো পকেট যেন আমার না থাকে। আর হরিজন্টাল সারফেস প্লাস ভার্টিক্যাল সারফেসটাও যেন আমার ফিনিশ যেন সঠিক মানে একদম ইউনিফর্ম যেন ফিনিশ হয়। দেখা গেল কি যে স্ল্যাবের যে হরিজন্টাল সারফেসটা সেটা আমি ভালো করে করে দিলাম, কম্পাকশন করলাম, কিন্তু যে ভার্টিক্যালটা সেটা আমি করতে পারলাম না, ভার্টিক্যালটা ছাড়া ছাড়া রয়ে গেল। তাহলে কি হবে, ভার্টিক্যাল থেকে যখন আমি উডগুলোকে যখন সরাবো কাঠগুলোকে তখন দেখা যাবে কি ওখানে ফিনিশটা আমার ভালো আসে না, ওখানে গ্যাপ হয়ে গেছে। তো এইটা কিন্তু ভালো করে দেখতে হবে। এইখানে কিছু ছবি দিয়েছে, যে ছবিটার মাধ্যমে কি বোঝাচ্ছে যে ইমপ্রপার কম্প্যাকশন হয় তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। এগুলো কি করে যারা ন্যাশনালি থাকে তারা কি করে, এরা তো অত তো জিনিসটা বোঝে না। নর্মালি কি করে, ছাদ ঢালাই হলো, ছাদের ওখানে মশলাটা দিল, তারপরে যে কাঠ থাকে কাঠে করে ওটাকে ঠুকে 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 পুরোটা সমান করে দিল। কিন্তু ভেতরে যে আমার কতটা মশলা ঢুকে আছে মানে গেছে কি যায়নি কিংবা কোনো ভয়েড আছে কি নেই সেই জিনিসটা সব মেশিনারির কাছে কোনো সেরকম মেশিনও থাকে না, আর তারা অতটা কি করেও না, অত খাটেও না। কারণ ওইটাতে খাটনি মানে কি ওইটাতে আমাকে এক্সট্রা খাটতে হবে, কারণ কংক্রিট আমি প্লেস করলাম, তারপর আবার ওইটাকে আমি ট্যাম্পিং বা রডিং করলাম, তারপরে আমি ওইটাকে কাঠ দিয়ে যেটা থাকে বাটামগুলো সেটা দিয়ে সমান করে ফ্লোটগুলো দিয়ে পরে আমি করে বেরিয়ে চলে এলাম। এটা করে না বলে কি এবার ওরা কি করে, যখন খোলে তখন যে ডিফেক্ট থাকে সেটাকে আলাদা করে মোটর দিয়ে পরে চালিয়ে দেয় কিংবা ওখানে সিমেন্টের স্লারি দিল, কিন্তু ভেতরে যে ভয়েড আছে সেটা তো রয়ে গেল। তো এই ভয়েডগুলো যেন প্রথমে না থাকে সেটাকে যেন দেখতে হবে। এবারে কি কি মেথড আছে, মেথড আছে দেখ, তোর হ্যান্ডের মাধ্যমে করা যায়, হাত দিয়ে, আবার মেশিনের মাধ্যমে যেটা গতকালকে বলছিলাম ভাইব্রেটর সেটা দিয়ে পুরো করা, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, গতকালকে আমি যে পড়েছিলাম কংক্রিট যে টেস্ট হয়, আচ্ছা ওই টেস্টের কি নাম, যে টেস্টটা আমাকে সময়টা আমাকে মাপতে হয় বলতো, বল ওই টেস্টের কি নাম যে টেস্টে আমি সময়টাকে মাপবো, মেজার দ্য টাইম। ভিবি টেস্ট। কালকে আমি গতকালকে হ্যাঁ ভিবি টেস্ট। ভিবি টেস্ট কে বলে কি নাম? স্যার আমি নামটা বল, আমি এখানে তো রূপেশ। রূপেশ স্যার। আচ্ছা আমাকে একটা কথা বলতো, যে ফিল্ডে কংক্রিটকে টেস্ট করার জন্য কোন পরীক্ষাটা সব থেকে বেশি তাড়াতাড়ি হয়, কোনটাতে রেজাল্ট তাড়াতাড়ি হয়? আচ্ছা কোন স্ল্যাবে একটা সাইড ঠিক থাকে একটা সাইড ভেঙে পড়ে যায়? স্ল্যামটা মানে স্ল্যাম কোনকে আমি তুললাম, তোলার পরে ওইটা কোন মানে স্ল্যাম্পের কোনটা কোনের ফ্রাস্টামটা ওইটাকে আমি তুললাম, তোলার পরে দেখতে পাবো কি যে ওটা হয় দাঁড়িয়ে আছে না হয় ভেঙে পড়েছে, কিন্তু ওইটা কোন স্ল্যাম সেটাকে কি নাম দেওয়া হয়েছে, যেটাতে বাঁ দিকেরটা ঠিক থাকে কিন্তু ডান দিকেরটা কিংবা হয় মানে একটা দিক ঠিক থাকবে, সেটাকে কি স্ল্যাম বলা হয়? সিয়ার স্ল্যাম। সিয়ার স্ল্যাম।
সিয়াস তাহলে এগুলো বল, একটু ওয়েট করবি তো। আর বাবা, আচ্ছা তো এখানে দিকে দেখ মেথড ফর কম্পাকশন বলছে কংক্রিট কম্পাকশন ক্যান বি ক্যারিড আউট আইদার বাই হ্যান্ড অর বাই মেশিন, হয় এটাকে হাত দিয়ে করবো বা এটাকে মেশিন দিয়ে করবো। There are many factors that should be considered to choose compaction methods, such as reinforcement quantities and spacing, concrete paste consistency, and formwork complexity. হয় আমরা হাত দিয়ে করবো মেশিনের মাধ্যমে করবো। এইবার এখানে কিছু কিছু ফ্যাক্টর থেকে থাকে যেগুলোকে মাথায় রাখতে হবে, মানে যে কারণে আমরা কম্পাকশন করছি, যেমন কি রেনফোর্সমেন্ট কোয়ান্টিটি কি রয়েছে, কতটা তাদের মধ্যে স্পেসিং আছে, কংক্রিট পেস্টের কতটা দৃঢ়তা কতটা কনসিস্টেন্সি রয়েছে, আর কি ফর্মওয়ার্ক আমরা বানিয়েছি। দেখা গেল কি যে রেনফোর্সমেন্ট আমি যেরকম দিয়েছি আর আমার তাদের মধ্যে ধরে নেই আমার 12 রডে কিংবা 16 রড দিয়ে আমার ঢালাই চলছে, তো 12 রডগুলো আমি খুব কাছাকাছি বসেছি। এবারে আমি কি করছি, মেশিন কিংবা ম্যানুয়ালি মানে হ্যান্ড হাত দিয়ে পরে আমি ওটাকে করার চেষ্টা করছি কম্প্যাকশন। তো ওপর থেকে দেখা গেলো ধাক্কা মারতে রডে গিয়ে ধাক্কা মারছে, তো তাহলে তো আমার ওইখানে যে বন্ডিংটা তো ছেড়ে যাবে, তাই না? তো সেরকম করলে চলবে না, আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন কম্প্যাকশন করব তো সেভাবেই করব যে রেনফোর্সমেন্ট কতটা দেওয়া রয়েছে, তাদের মধ্যে কতটা স্পেসিং আছে, কংক্রিটের পেস্টটা কিরকম, আর ফর্মওয়ার্কটা কিভাবে বানানো হচ্ছে সেইগুলোকে মাথায় রেখে তবে আমি কম্প্যাকশন করবো। ম্যানুয়ালি কি করা দরকার, ম্যানুয়ালি হচ্ছে তোর রডিং, ট্যাম্পিং আর র্যামিং, এগুলো হচ্ছে তোর ম্যানুয়াল। এবারে মেকানিক্যাল যদি করতে হয় যান্ত্রিকভাবে, তাহলে কি আছে, একটা হচ্ছে তোর ইন্টারনাল ভাইব্রেটার যাকে বলে পোকার, একটা হচ্ছে তোর এক্সটার্নাল ভাইব্রেটার যাকে মানে বাইরে থেকে ভাইব্রেশন করা হবে, একটা হচ্ছে ফর্মওয়ার্ক ভাইব্রেটার, টেবিল ভাইব্রেটার, প্ল্যাটফর্ম ভাইব্রেটার, সারফেস ভাইব্রেটার যেটাকে বলে স্পিড ভাইব্রেটার, আর একটা হচ্ছে ভাইব্রেটার রোলার। তো মেকানিক্যাল ভাবে হচ্ছে 7 রকম, আর ম্যানুয়াল ভাবে হাতে করা হচ্ছে 3 রকম। তাছাড়া আরেকটা ভাবে করা যায় যেখানে শুধু হাত বিনোদন ধরনের ছোট কোনো কাজ আছে, আনইম্পর্টেন্ট, খুব একটা বেশি দরকার নেই। ধরেন একটা ইন্ডাকশন যেরকম হয়, ইন্ডাকশন মেশিনের মতন ধরনের ছোট্ট আমি একটা স্ল্যাব বানিয়েছি, তাহলে ওইটা দেখি আমি এত কিছু করতে যাবো, রডিং, ট্যাম্পিং, র্যামিং বা ভাইব্রেটার দিয়ে দরকার করে ছোট কাজ, খুব একটা জরুরি না। তখন ওগুলোকে ম্যানুয়ালি হাত দিয়ে টুকে করে নেওয়া হয়, ট্রাভেল দিয়ে বা কোনো একটা রড দিয়ে। ম্যানুয়ালটা বলছি ম্যানুয়াল ধরনের কোনো অর্ডিনারি কিংবা ধরনের কোনো আনইকুয়াল স্ট্রাকচারের জন্য, মানে হয়তো কোনো কংক্রিট ওয়ার্ক করছি কিংবা কোনো ছোট কাজ করছি কংক্রিটের, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিংবা যেখানে দেখা যাচ্ছে কি যে প্লেসেস where reinforcement is more, দেখা গেলো রেনফোর্সমেন্ট আমার খুব বেশি দেওয়া আছে, তো রেনফোর্সমেন্ট যেখানে বেশি দেওয়া আছে, যেখানে হয়তো আমার ভাইব্রেটার চালাবার হয়তো আমার তোর মানে নিয়ম নেই, যেখানে পারমিশন নেই, সেসব জায়গায়। তারপরে workability should be decided in such a way that the chances of honeycombing should be minimum. ওয়ার্কেবিলিটি মানে কংক্রিটটা নিয়ে পরে যে এটা আমি কাজ করছি, তো তার যে ওয়ার্কেবিলিটি, সেই ওয়ার্কেবিলিটিটাকে আমরা সেইরকম ভাবে ডিসাইড করবো যাতে ওর মধ্যে যাতে কোনো গ্যাপ যেন কিছু আমার না রয়ে যায়, যেন খুবই কম থাকে, যদিও থাকে সেগুলো রেলিং করে বার করে দেবো। তো প্রথম কি আসছে, রডিং। তো রডিং জিনিসটা কি বলছে, রডিং ইজ ডান কন্টিনিউয়াসলি ওভার দ্য কমপ্লিট এরিয়া টু এফেক্টিভলি প্যাক দ্য কংক্রিট অ্যান্ড ড্রাইভ অ্যাওয়ে এনট্র্যাপড এয়ার। রডিংটাকে কন্টিনিউয়াসলি করবো কি পুরো এরিয়াটা জুড়ে, যাতে কংক্রিটটাকে আমরা ঠিকভাবে প্যাকিং করতে পারি, আর ভেতরে যে বাতাস থাকে সেটাকে যেন আমরা ঠেলে বার করতে, মানে ওটা যেন বেরিয়ে। কিভাবে করা হয়, 16 mm ডায়ার একটা রড থাকে, যে রডটা লম্বা কত 2 মিটার, সেটার সাহায্যে আমরা রডিং করি। তো এইটার যে এরিয়াটা মানে যতটা থিকনেসের আমরা করব, গভীরতা, সেটা গভীরতা আমার কত থাকবে, 15 থেকে আমার 20 সেন্টিমিটার, এতটা। তো সেই জন্য একটা কথা বলে রাখি কি, যখনই দেখবে কোনো জায়গায় ঢালাই হয়, যে মিস্ত্রিরা হয়তো জানে না বা ইচ্ছা করে করতে চায় না, তারা কি করে, কংক্রিটটা ঢাললো, তো ঢালার পরে ওটাকে ট্রাভেল দিয়ে যতটা পারলো ঢোকালো নি, তারপরে ছেড়ে দিল, ওপর থেকে সমান করে বেরিয়ে চলে এলো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা করা কিন্তু নিয়ম নয়।
নিয়ম হচ্ছে কংক্রিট তুমি যখন ঢালছো, ঢালার পরে ওইটাকে মানে তুমি আগে রডিং করে দাও বা ট্যাম্পিং ওটাকে করো, ওর ভেতরটাকে আগে ওটাকে কনসলিডেট করো, তারপরে তুমি ওটাকে ট্রাভেল দিয়ে পরে ওটাকে সমান করো, তারপরে উডের যে মেটেরিয়ালস গুলো থাকে সেটা দিয়ে পরে তুমি ওকে যেটা সবাই করতে চায় না। এরপরে কি আসছে র্যামিং। এই র্যামিংটা যেটা করা হয়, যেটাকে আমরা কি বলে থাকি, যেরকম দুর্মুষ বলি, তো এই জিনিসটা একটু আলাদা। দুর্মুষটা একটু ছোট টাইপের হয়, একটু শক্ত, মানে একটু মানে কম্প্যাক্ট হয়, লিটিল মানে স্মল সাইজের ডেন্স হয়, এটা একটু বড় রকম থাকে। তো এটা কি হয়, মানে ওই একই রকম জিনিস যে দুর্মুষের মতো বলছে, দিস মেথড ইজ ইউজ টু কম্প্যাক্ট প্লেন সিমেন্ট কংক্রিট অন গ্রাউন্ড লেভেল অ্যান্ড অ্যারাউন্ড ফাউন্ডেশন আর গ্রাউন্ড লেভেলে আমরা যখন পিসিসি ঢালাই করছি কিংবা ধরনের সান যখন করছি, তখন সেই সব জায়গাতে আমাদেরকে এরকম দুর্মুষ করতে হয়, র্যামিং করতে হয়। এটা কোথায় কোথায় ব্যবহার করা যায় না, যেটা আপার ফ্লোর, ধরেন না গ্রাউন্ড ফ্লোর ওপরে যে একতলা বা দোতলা, সেসব জায়গাতে কিন্তু করা সম্ভব নয়, করা উচিত নয়। আর যেখানে আমার আরসিসি আছে সেখানেও করা উচিত নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, রড আর বাদবাকি মেটেরিয়ালসের বন্ডিংটাই কিন্তু আমার এফেক্ট করবে। ওটা কিন্তু আমরা হয়তো উপর থেকে বুঝতে পারবো না, কিন্তু ভেতরে কিন্তু ছেড়ে 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 যাবে, ওতে কিন্তু এটা করা উচিত নয়। এরপরে কি আসছে ট্যাম্পিং। তো ট্যাম্পিং জিনিসটা কি, ট্যাম্পিং কোনো ছবি দিয়ে চাইছো, ট্যাম্পিং কংক্রিট ট্যাম্পিং বলছে ইট ইজ এ মেথড ইন হুইচ দ্য টপ সারফেস ইজ ফিটেড বাই উডেন প্রসিজার। এই জিনিসটা করা হয়, তো এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে, শুধুমাত্র ট্যাম্পিংটা দেখবি করতে দেখবি, যেটা হচ্ছে কাঠের ক্রস বিম দিয়ে পরে ওটাকে ঠোকা হয়, যেখানে কি হয় ভেতরে যদি কোনো ভয়েড যদি কিছু থেকে থাকে সে ভয়েডটাকে বার করার জন্য আর সারফেসটাকে প্লেন করার জন্য এই জিনিসটা করা হয়। It is a method in which the top surface is beaten by wooden cross beam of cross section কত থাকে 10 cm into 10 cm, 10 cm হচ্ছে তোর চওড়া, 10 cm হচ্ছে তোর গভীরতা। এইটা কি হয়, ঠোকা হয় কি জন্য, যে ভয়েডটাকে বার করার জন্য আর সারফেসটাকে প্লেন করার জন্য। এবারে কি কম্প্যাকশন আর লেভেলিং এগুলো কিন্তু একসঙ্গে হয়। এটা মেনলি কোথায় ব্যবহার করা হয়, ছাদের স্ল্যাবে আর রোড পেভমেন্টে। এবার এখানে যে ছবিটা আছে, এখানে যখন আমি ট্যাম্পিং করছি কাঠটা দিয়ে, তো ট্যাম্পিং করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, গোটা জায়গাটা কিন্তু আমার প্লেন হচ্ছে, পুরো একদম প্লেন হয়ে পড়ে জায়গাটা কিন্তু হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু গোটা সারফেসটা কিন্তু আমার পুরো লেভেল হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, এগুলো মেনলি তো রোড পেভমেন্টে কিংবা ছাদের যখন স্ল্যাব হয় কিংবা সান যখন হচ্ছে স্ল্যাব তখন এগুলো করা হয়। কিন্তু একটা ব্যাপার আছে, এইটা করার আগে আমাদেরকে কি দেখতে হয়, যে ওয়াটার লেভেল করে যে আমার ছাদটা কিংবা আমি স্ল্যাব গ্রাউন্ড ফ্লোরে আমি কোন দিকে আমি ঢালু করবো, কোন দিকে আমি ডাউন রাখবো গ্রেডিয়েন্ট, কারণ আমাকে জলটাকে তো পাস করাতে হবে। অতএব ওই কাজটা প্রথমে করা হয়, কারণ ওই কাজটা যদি আমি শেষে করতে যাই, দেখা গেল যে আমি কংক্রিটে ঢালাই হয়ে গেলো, তারপরে আমি ওই কাজটা ওপর থেকে করতে গেলাম, তাহলে কিন্তু হবে না। আগে ওই কাজটাকে তুমি নিচে থেকে করো, আগে লেভেলটাকে নিয়ে নাও, যে আমি কোন দিকটা হাইট রাখবো, কোন দিকটা আমি হাইটে লো রাখবো, তারপরে সর্বশেষে তোমাকে হয় র্যামিং করো, না হয় ট্যাম্পিং করো, না হয় রডিং করো। তো ট্যাম্পিং করলে কি হচ্ছে, আমার একসঙ্গে অ্যাট এ টাইম আমার কনসলিডেশনও হচ্ছে, প্লাস আমার লেভেল হয়ে পড়ে সারফেসটা বেরোচ্ছে। এটা গেল কি কংক্রিট কম্প্যাকশনের ম্যানুয়াল। এরপরে আসছে মেকানিক্যাল ছবি দিয়ে। আচ্ছা, ওটা বলতে কি অসুবিধা আছে কি তোদের? অসুবিধা হলে বলবি। আরে হ্যাঁ স্যার। কি অসুবিধা হচ্ছে? না স্যার। হচ্ছে না স্যার। ঠিক আছে। তো দেখ মেকানিক্যালি কি বলছে মেকানিক্যাল মেথডে কি হয়, ভাইব্রেশনকে বাইরে থেকে ভেতরে আবেশ করানো হয়। ভাইব্রেশনস আর ইম্পর্টেন্ট টু রিমুভ এয়ার বাবলস ফর কম্প্যাকশন। এয়ার বাবলটাকে বার করবো আর জিনিসটা কম্প্যাক্ট করবো, একদম সিম্পল ব্যাপার। তো ওই জন্য আমি ভাইব্রেশন করাচ্ছি। কংক্রিট যখন ভাইব্রেট হয় তখন ভেতরে একটা ফ্রিকশন হয়। তাই ইন্টারনাল ফ্রিকশন কার মধ্যে হয়, যে এগ্রিগেটগুলো থাকে সেগুলোর মধ্যে। তো কিছু এগ্রিগেট পার্টিকেল থাকে যেগুলো কি
টেম্পোরারিলি এগুলো ডেফাই হয়ে যায়। আর তখন কি হয়, কংক্রিটটা আমার লিকুইডের মতন ব্যবহার করতে থাকে। তো ভাইব্রেশন করা মানে এই নয় যে অনবরত রেগুলারলি করে যাবে, সেটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার কিরকম টাইপের আমার এগ্রিগেট পার্টিকেল রয়েছে। কারণ কি, ভাইব্রেশন যখন কাঁপবে তখন একটা পার্টিকেলের সঙ্গে একটা পার্টিকেল কিন্তু ঘর্ষণ হবে, সেই ঘর্ষণের ফলে কিন্তু সেগুলো কিন্তু ডিস্ট্রয় হওয়ার চান্স থাকে। তাহলে ওই একটা যদি ডিস্ট্রয় হয় তাহলে কিন্তু ওইটা কিন্তু লিকুইড হিসাবে কিন্তু বাইরে কিন্তু মানে তখন কিন্তু হিটে কিন্তু বিপরীত কাজ হয়। যেটি হচ্ছে ইট সেটেলস আন্ডার গ্র্যাভিটি অ্যাকচুয়ালি। অবশ্যই গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটা নিচের দিকে আস্তে আস্তে বসতে থাকবে। আর অটোমেটিক্যালি কি হবে, এয়ার বাবেল গুলো কি হবে, আপওয়ার্ডে সারফেসের দিকে উপরের দিকে উঠতে থাকবে। মানে আমি যখন ভাইব্রেশনটা করছি তখন মাধ্যাকর্ষণের কারণের জন্য কি হচ্ছে, মানে মেটেরিয়াল গুলো যেটা থাকছে, এই পার্টিকেল গুলো যেটা থাকছে, এগ্রিগেট বাইন্ডিং সবগুলো নিচের দিকে বসতে থাকবে, আর বাবেল গুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। এবারে ভাইব্রেশন ধরনের যখনই তো স্টপ হলো তখনই ধরনের তো আবার ইন্টারনাল ফ্রিকশনটা তোর শুরু হচ্ছে বা বন্ধ হচ্ছে। তো এটা হচ্ছে একটা মডার্ন একটা মেথড, যে মেথডটা এখনকার দিনে এটা ব্যবহার করে, যেটা হচ্ছে ভাইব্রেটর। তো এখানে একটা ছবি দিয়েছে, এই হচ্ছে ভাইব্রেশন এটা মেশিন। আর এই মেশিনটাকে তোর এইভাবে মানে আমরা হাতে ধরে থাকবো, এখানে মোটর থাকবে, এখানে সুইচ অন অফ আছে, আর শুধু এইটুকু যে স্টিলের মতন যে জায়গাটা যেটা কভারিং করা আছে শুধু এইটুকুই ভেতরে ঢুকে থাকবে, এইটাই কাঁপবে। এটা আমার যেখানে যেখানে কংক্রিট ঢালা আছে সেখানে সেখানে আমি নিয়ে করে যাবো, তাহলে ওই জায়গাটাও কম্প্রেশন করতে 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 যাবে, মানে কাঁপতে 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 যাবে। এটা বেশি ইউজ করা হয় কি কংক্রিট কম্প্রেশন করার জন্য। এর ডায়ামিটার কত থাকে, 20 থেকে 180 মিলিমিটার। লেন্থ কত হয়, 25 থেকে 90 মিলিমিটার। কিন্তু কার মানে ভাইব্রেটারের যে মাথাটা, তার the diameter of the head of ভাইব্রেটরের মাথাটা। এইবারে এইটা আমার তো চেঞ্জ হয়, এটা কিভাবে চেঞ্জ ভ্যারি করছে, যে কোন সাইডে আমার কিরকম লাগবে সেই অনুপাতে এটাকে আমার চেঞ্জ করবে, ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট এট দ্য সাইড। স্যার ওই আগের, হ্যালো স্যার, হ্যাঁ স্যার বললাম আগের 2 নাম্বার পয়েন্টটা একবার বলুন। আগের কোনটা, এইটার আগে আগেরটা। আরে এটার আগে কোনটা সেটা তো বল, নামটা বল। মেথডের ওই সেকেন্ডের পয়েন্টটা। আরে কোনটা, নামটা বল। When concrete is vibrate, এইটা। ওইটা, এটা হচ্ছে ধরে নে এই যে মেশিনটা আছে না, এই মেশিনটা দিয়ে পরে যখন আমি ধরে নে ভাইব্রেশন আমি যখন করাচ্ছি, তো ভাইব্রেশন করার সময় কি হয়, যেগুলো সলিড যে পার্টিকেলগুলো থাকে সেগুলো নিচের দিকে বসতে থাকে, আর যে জলটা সেটা বাইরের দিকে বেরোতে থাকে, তার সঙ্গে যে বাবেলগুলো থাকে বাবেলগুলো তোর ওপরের দিকে উঠে আসতে থাকে, সারফেসে ভাসতে থাকে। যেরকম একটা আমি কথা বলছি, আমি গতকাল যেরকম সবজির এক্সাম্পল দিয়েছিলাম, সবজিটা আমি বানানোর পর দেখা যাচ্ছে সবজিটা আমার শুকনো শুকনো ভাব রয়েছে, কিন্তু ওইটাকে নিয়ে পরে যদি আমরা কাঁপাই তখন দেখবি ভেতরে জলটা দেখবি কড়াই থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে চেষ্টা করে। যদি এরকম সমান রেখে দিই তাহলে কিন্তু জল বুঝতে পারা যাবে না, কিন্তু যদি ওইটাকে যদি একটু যদি ভাইব্রেশন করে, যদি একটু নিয়ে পরে যদি ঠুকি, তাহলে কি দেখা যাবে যে সলিডটা নিচের দিকে বসছে, ভেতর থেকে কিন্তু জলটা বেরিয়ে আসছে। ঠিক সেরকম জিনিস এখানেও হয়, সে কি জলটা উপর দিকে আসছে, এয়ার বাবলটা উপর দিকে আসছে, কিন্তু আমার এটা নিচের দিকে বসে থাকে। কিন্তু একটা জিনিস এখানে হয়ে থাকে, যেটা কি হচ্ছে, ভাইব্রেশন যদি আমার ঠিক মতো না হচ্ছে কিংবা যদি বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এগ্রিগেটের যে পার্টিকেল মানে এগ্রিগেট যে পার্টিকেলস গুলো থাকছে, বাইন্ডিং এগ্রিগেট বাইন্ডিং কিংবা ফাইন এগ্রিগেট কিংবা কোর্স এগ্রিগেট, তাদের মধ্যে কিন্তু ফ্রিকশন হয়, একটা ইন্টারনাল ফ্রিকশন কিন্তু একটা দেখা যায়। আর সেটার জন্য স্যার ইন্টারনাল ফ্রিকশন মানে ঘর্ষণ। ভেতরের যে ইন্টারনাল যে ফ্রিকশন থাকে না, সেটা তখন মানে তোর দেখ, এখানে জিনিসটা তোকে আমি আরেকবার বুঝিয়ে পরে বলছি। একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। ইন্টারনাল ফ্রিকশন বলতে আভ্যন্তরীণ ঘর্ষণ, ঠিক আছে।
ইন্টারনাল ইন্টারনাল মানে যখন কংক্রিটটা ভাইব্রেটেড হচ্ছে হচ্ছে তখন ভেতরে যে আভ্যন্তরীণ ঘর্ষণ কাদের কাদের মধ্যে এগ্রিগেটের এগ্রিগেটের মধ্যে মধ্যে বুঝেছো বুঝেছো ওখানে ওখানে দেখো বলছি when কংক্রিট concrete is vibrated the internal fraction between aggregates particles is temporarily destroyed and and concrete concrete behaves behaves like like a a liquid liquid ঠিক ঠিক আছে আছে যখন যখন কংক্রিটটাকে কংক্রিটটাকে ভাইব্রেটেড ভাইব্রেটেড করানো হয় তখন তখন ওই যে ওই যে এগ্রিগেটের মধ্যে এগ্রিগেটের মধ্যে যে আভ্যন্তরীণ যে আভ্যন্তরীণ যে ঘর্ষণটা হয় সেটা সাময়িকের সাময়িকের জন্য ধ্বংস ধ্বংস হয়ে হয়ে destroy মানে হয় না ধ্বংস ঠিক হয়ে আছে যায়। বুঝেছো বুঝেছো and and concrete concrete behaves behaves like like a a liquid liquid এবং এবং কংক্রিটটা কংক্রিটটা একটা একটা তরল তরল হিসেবে হিসেবে ব্যবহার হয় হয় মানে মানে তরল হিসেবে তরল কাজ হিসেবে কাজ করে করে বোঝা গেল বোঝা গেল বিপত্তরণ হ্যাঁ স্যার মানে জিনিসটা কিরকম হচ্ছে স্যার যেটা বললেন ওইটাই যে কংক্রিট যখন আমরা ঢাললাম তো ওদের ভেতরে কি একটা ফ্রিকশন চলতে থাকে মানে যতক্ষণ ধরে ওটাকে আমরা নাড়াচাড়া করছি ঠিক আছে একটা ইন্টারনাল একটা ফ্রিকশন থাকে প্রতিটা পার্টিকেলের সঙ্গে প্রতিটা পার্টিকেল এবারে যখন আমি ভাইব্রেশন করছি তখন এই ফ্রিকশনটা না কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। যে বন্ধ হলো তো সঙ্গে সঙ্গে কি হয় কংক্রিট একটা লিকুইডের মতন কিন্তু এটা ব্যবহার করে কিন্তু ভাইব্রেশন আমরা যখনই বন্ধ করে দেবো তখন কিন্তু আবার ইন্টারনাল ফ্রিকশনটা কিন্তু আবার ঘুরে ফিরে চলে আসবে তো সেই জিনিসটা এখানে বলেছি। আচ্ছা এই যে এবার ইন্টারনাল ভাইব্রেটর যেটা হচ্ছে কি যে এনার্জি ফর কম্প্যাকশন ইজ সাপ্লাইড থ্রু অসিলেটর মোশন অফ ভাইব্রেশন মানে কি ভাইব্রেশন যে মেশিনটা তো এই মেশিনটার মধ্যে এনার্জিটা কোথা থেকে আসছে সেটা এখানে একটা মোটর রয়েছে যেটার মাধ্যমে একটা অসিলেশন একটা হচ্ছে অসিলেশন মানে কি যেরকম ঘড়ির পেন্ডুলাম ডান দিক থেকে বাঁ দিক বাঁ দিক থেকে ডান দিক ক্রমশ করতে থাকে ঠিক সেরকম এখানেও কিছু একটা তোর ইনস্ট্রুমেন্ট থাকে যেটার মাধ্যমে কি মোশন মানে কি গতিটা দেওয়া হয় একটা অসিলেশন গতি দেওয়া হয় যে কারণেও কাঁপতে থাকে স্পিডে। তো এইটা কোথায় ব্যবহার করা হয় যেটা হচ্ছে তোর যেখানে ধরনের কাস্টিং সাইট হচ্ছে মানে মানে যেখানে জায়গাতে যেখানে ঢালাই হচ্ছে কাস্টিং সেসব জায়গাতে ব্যবহার করা হয় কিন্তু এখানে কিছু কিছু ব্যতিক্রম আছে কিরকম ব্যতিক্রম ধরনের রেনফোর্সমেন্ট যেখানে হয়তো খুব পরিমাণে বেশি রয়েছে where reinforcement is very intense সেসব জায়গাতে কিন্তু এগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয় না। প্রথম কথা পোকার ক্যান বি ইজিলি রিমুভ অ্যান্ড মুভ ফ্রম পয়েন্ট টু পয়েন্ট তো এটাকে কি নাম দেওয়া হচ্ছে পোকার কারণ এখানে লেখা আছে প্রথম বলেছিলাম পোকার ইন্টারনাল ভাবে এটাকে পোকার বলা হয় তো এই পোকারটা কি এটা তো একটা হ্যান্ডহেল একটা ইনস্ট্রুমেন্ট এটাকে যেরকম ভাবে চাইবো কি আমরা এটাকে ডান দিক থেকে বাঁ দিক বাঁ দিক থেকে ডান দিক যেখানে খুশি আমি সরি করে নিয়ে যেতে পারবো। এরপরে আবার কি বলছে বলছে রিমুভাল মানে টু এড ইন দ্য রিমুভাল অফ ট্র্যাপড এয়ার ভেতরের যে বাতাসটা যেটা তোর বেঁধে রয়েছে যেটা তোর আবদ্ধ হয়ে রয়েছে সেইটাকে রিমুভ করার জন্য যে সাহায্যটা সেটা কে করছে ভাইব্রেটরের যে মাথাটা সেইটা করছে তাহলে কি দি ভাইব্রেটর হেড শুড বি র্যাপিডলি প্লাঞ্জড ইনটু দ্য মিক্স অ্যান্ড স্লোলি মুভড আপ অ্যান্ড ডাউন। The actual completion of vibration is judged by the appearance of the concrete surface, which must be neither rough nor contain excess cement paste. পুরো কথাটা মানে রাখি মানে হচ্ছে কি কংক্রিটটা আমি যখন প্লেস করলাম প্লেস করার পরে ভাইব্রেটরের যে মাথাটা সেই মাথাটা কি করব তাড়াতাড়ি কংক্রিট মিক্সের মধ্যে ধরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর ওইটাকে আস্তে আস্তে আপ এবং ডাউন এরকম করতে করতে গোটা জায়গাটাতে আমি করবো যেখানে যেখানে আমি কংক্রিটটা প্লেস করেছি। এই করলে কি হবে ওটা তো কাঁপতে কাঁপতে ভেতরের যে বাতাস থাকবে সে বাতাসটাকে বার করার চেষ্টা করবে তাতে কি হবে কংক্রিটটা আমার ডেন্স কম্প্যাকশন হতে সাহায্য করবে। এইবারে আমাদেরকে তো জাজ করতে হবে যে ওটা ঠিক মতন কম্প্যাকশন হলো কি হলো না তো সেইটাকে জাজ করার জন্য আমাদেরকে ওই যে অ্যাপিয়ারেন্স কিরকম দেখাচ্ছে কংক্রিটের সারফেসটা সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। কংক্রিটের সারফেসটা কিরকম দেখাবে যে খুব বেশি রাফ থাকবে না আবার খুব স্মুথও নয় একটা ইউনিফর্ম পুরোটা জুড়ে একটা তার টেক্সচার একটা থাকবে তার সঙ্গে সিমেন্ট পেস্ট যেন খুব বেশি যেন না চলে আসে সেটা কিন্তু আবার বেশি খারাপ। ভেতর থেকে সিমেন্ট পেস্ট যদি বাইরের দিকে বেরিয়ে চলে আসে তাহলে ভেতরের জিনিসটা কিন্তু আমার পুয়ার হয়ে যাবে। অতএব ভাইব্রেশন করবো ভাইব্রেটর কাজে লাগাবো কিন্তু সেটাকে ধ্যান দিয়ে করে যে খুব বেশি যেন না হয় ঠিক আছে। এটা হচ্ছে কার কাজ ইন্টারনাল ভাইব্রেটরের এটা কাজ। এর কিছু কিছু পার্ট থাকে তো এই পার্টগুলো এত
কি একটা মোটর থাকে, যেটা থাকছে একটা ফ্লেক্সিবল শ্যাফট থাকে, যেটার সাহায্যে ঘুরছে, একটা হেড, একটা মাথা থাকে। ওই যে হেডটা থাকছে, হেডের মধ্যে কি থাকে, একটা আনব্যালেন্সড একটা ওয়েট থাকে, যেটা কি হয় খুব হাই স্পিডে ওটা ঘুরতে থাকে। ওটা সার্কুলার মোশনে গোল গোল ঘুরতে থাকে, যেটা কারণে কি হেডটা কি হয়, হুইচ স্পিড রোটেটস এট হাই স্পিড কজিং হেড টু মুভ ইন সার্কুলার মোশন। সেই জন্য মাথাটাও কিন্তু গোল গোল ঘুরতে থাকে। ওটা ওই মাথাটার ভেতরে একটা ওজন থাকে, আনব্যালেন্সড একটা ওজন। এবারে যে থাকছে মোটরটা কি আমরা ইলেকট্রিকের মাধ্যমে চালাতে পারি, আবার আমরা ডিজেল কিংবা মানে তেল দিয়েও আমরা চালাতে পারি। তো হেডের মাথাটা কত থাকে, সেটা 20 থেকে আমার 180 মিলিমিটার হচ্ছে ডায়ামিটারটার মাথাটা, আর এর যে লম্বাটা থাকছে কত হেডের, 25 থেকে 90 মিলিমিটার। শুধুমাত্র ওইটুকু জায়গায় কিন্তু আমি ঢোকাবো, বাদবাকি কিন্তু আমি ঢোকাবো শুধুমাত্র ওইটুকু। এটা গেল হচ্ছে আমার ইন্টারনাল ভাইব্রেটর। এবার আসছে যে আমার এক্সটার্নাল। কোনো ছবি এখানে দিয়েছে না? ছবি কিছু এখানে দেয়নি। এক্সটার্নাল মানে কি, যেটাকে আমি বাইরে থেকে ওটাকে ভাবিত করি, যেটা ভিতর থেকে করে সেটাকে ভাবিত করতে বাইরে থেকে বলছে। হেভি রেইনফোর্সমেন্ট যেখানে আমি ব্যবহার করছি কোনো কনস্ট্রাকশন উপাদানের ক্ষেত্রে, যেখানে হেভি রেইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে, কিংবা যেখানে আমার সেকশনটা হয়তো খুবই পাতলা, তখন ওইখানে ইন্টারনালি ভাইব্রেট করাটা খুব জটিল হয়ে যায় কংক্রিটটাকে কম্প্যাকশন করবার জন্য। যেখানে রেইনফোর্সমেন্ট খুব বেশি থাকে, কিংবা যেখানে আমার সেকশনটা খুবই পাতলা থাকে, যেটা ঢালাই করে যেতে খুব পাতলা সেকশন, সেসব জায়গাতে কি হয়, ইন্টারনালি ভাইব্রেট করানো যায় না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেসব জায়গাতে আমি কি ব্যবহার করতে হয়, এক্সটার্নাল ভাইব্রেটর। তো ভাইব্রেটরটা কি করতে হয়, বাইরে থেকে ওইটাকে ভাইব্রেশন করানো হয়, যেটা কিন্তু একটু খরচাবহুল। হুইচ ইন টার্ন ইন সাচ কেসেস কংক্রিট ইজ ভাইব্রেটেড এক্সটার্নালি, হুইচ ইন টার্ন ইজ মাচ মোর এক্সপেন্সিভ and requires tightly bound formwork to bear the vibrations. তো জিনিসটা কি হচ্ছে, প্রথম কথা তড়িৎ আমার খরচাটা বেশি হয়, হেভি ইলেকট্রিকের বেশি খরচা হয় ফার্স্ট। আর সেকেন্ড কথা কি, ভাইব্রেশনটা আমি যখন করাবো, তো আমার যে ফর্ম ওয়ার্কটা থাকবে, সেই ফর্ম ওয়ার্কটা যেন টাইটলি ভাবে যেন এটা বাউন্ড যেন ধরে থাকে। কারণ দেখা গেল ফর্ম ওয়ার্কটা হয়তো আমার ঠিক নেই, ফর্ম ওয়ার্কটা হয়তো আমার লুজ রয়েছে, আর আমি এদিকে ভাইব্রেশন করছি, তাহলে আমার কি হবে, ওই ভাইব্রেশনের কাঁপুনিতে ওটা কিন্তু হয় ফর্ম ওয়ার্কটা ক্র্যাক করে যাবে, না এরপর ঢাঁচাটা কিন্তু ভেঙে পড়ে যাবে পুরো ফর্ম ওয়ার্কে। অতএব ফর্ম ওয়ার্কটা কিন্তু আমাকে ঠিকভাবে আগে বানাতে হবে, ঠিকভাবে তৈরি করতে হবে, যাতে ভাইব্রেশনের কম্পনটাকে সহ্য করতে পারে। এক্সটার্নাল ভাইব্রেশনটা কিন্তু খুব বেশি সাফল্য দেয় না, এটা হচ্ছে লেস এফেক্টিভ। আর এইটা ইন্টারনাল ভাইব্রেশনের থেকে এর পাওয়ার কনজাম্পশনটা কিন্তু খুবই বেশি, এর কিন্তু খুব বেশি ক্ষমতায় টানে, মানে যে পরিমাণে ইনপুট আছে আউটপুটটা অতটা দিতে পারে, আমার খুব বেশি এর কনজিউমটাই বেশি, কনজাম্পশনটা। এক্সটার্নাল ভাইব্রেটর গুলো কি হয়, এগুলো তোর যে ফর্ম ওয়ার্ক থাকে, ফর্ম ওয়ার্কের সঙ্গে এগুলোকে লাগিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, যে আমি যখন ভাইব্রেশন যখন করাবো, তখন কংক্রিটটাও আমার কাঁপবে, তার সঙ্গে যে ফর্ম ওয়ার্কটা থাকবে সেটাও আমার কাঁপবে। মানে কি ধরনের ছাদের ঢালাই হচ্ছে, নিচ থেকে ধরনের রড দিয়ে স্ক্যাফোল্ডিং করে কিংবা সোরিং করে ধরনের আমি আটকেছি, অথবা আমি বাঁশ দিয়ে পরে আমি আটকেছি। এবারে কি হয়, এই ভাইব্রেটর গুলোকে না বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়, ক্ল্যাম্পিং করে দেওয়া হয় ফর্ম ওয়ার্কের সঙ্গে। এটা যখন চালানো হয় তখন দেখবি বাঁশটাও কাঁপছে, কাঠটাও কাঁপছে, কংক্রিটও কাঁপছে। জিনিসটা এরকম হয়। তার মানে কি, কিছুটা মানে বেসিক কাজের ব্যাপার রয়েছে, একটু খাটাখাটনির ব্যাপার রয়েছে। সেই জন্য ফর্মগুলো যাতে আমরা সহ্য করতে পারে, সেই জন্য ওগুলোকে ঠিকভাবে আগে আমাকে মানে তৈরি করতে হবে ফর্ম ওয়ার্কটা, যেন কোনো সিমেন্ট স্লারি কিংবা কোনো কিছু গ্রাউন্ড যেন আমার লিক করে, ঠিক না? এবারে এই জিনিসগুলো কোন ক্ষেত্রে এগুলো সুটেবল, ধরে নে যদি কোনো প্রিকাস্ট যদি কোনো ইউনিট হয়, মানে কি প্রিকাস্টিং, মানে আমার যেখানে ঢালাই হচ্ছে না, মানে ঢালাই হয়ে গেছে কোম্পানিতে, আমি ওখান থেকে নিয়ে আসছি, সেসব ক্ষেত্রে এগুলো মেবি সুটেবল। এবারে কত ভাবে ভাইব্রেশন হয়, যে 1 মিনিটে 1000 থেকে 5000 সাইকেল, এইভাবে আমার ভাইব্রেশন হয়। সাইকেল মানে কি, ওই যেটা রাউন্ড যেটা মোশনটা, সেই মোশনটাকে সাইকেল বলা হচ্ছে। 1000 থেকে 5000 সাইকেলস। এর ফিনিশ কোয়ালিটি গুড,
কিন্তু এর ক্ষমতা পাওয়ারটা বেশি নেয়, সেজন্য এটা তোর ইন্টারনাল থেকে এটার খরচাটা বেশি, লেস এফিসিয়েন্ট। এর দুটো ক্যাটাগরি আছে এক্সটার্নাল ভাইব্রেটর। একটাকে কি বলা হচ্ছে তোর, যেটা ফর্ম ভাইব্রেটর বা ভাইব্রেটর স্ক্রিড বা র্যামার। আর মানে মানে যখন এক্সটার্নাল ভাইব্রেটর, যখন আমরা কি করছি ফর্ম ওয়ার্কের যখন আমরা লাগিয়ে দিচ্ছি, যে ফর্ম ওয়ার্কের সঙ্গে আমরা ওটাকে অ্যাটাচ করে দিলাম, তখন ওইটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে ফর্ম ভাইব্রেটর, একটা হচ্ছে ভাইব্রেটরি স্ক্রিড, কিংবা একটা হচ্ছে র্যামার। আর ফর্ম ওয়ার্কটাকে যখন এক্সটার্নালের সঙ্গে যখন অ্যাটাচ করে দেওয়া হয়, যে ফর্ম ওয়ার্কটাকে, তখন সেটার কি নাম হয়, ভাইব্রেটিং টেবিল বা সফট টেবিল। একটা কি হচ্ছে, আবার বলছি, একটা হচ্ছে এক্সটার্নাল ভাইব্রেটর আমরা যখন অ্যাটাচ করছি, আর এখানে কি হচ্ছে ফর্ম ওয়ার্কটাকে যখন আমরা অ্যাটাচ করছি ভাইব্রেটরের সঙ্গে। এবার কি বলছে, ইট ইজ এ ভাইব্রেটর হুইচ ইজ ক্ল্যাম্পড টু দ্য ফর্ম ওয়ার্ক সো দ্যাট বোথ দ্য ফর্ম এন্ড কংক্রিট আর ভাইব্রেটেড। এটা হচ্ছে একটা ভাইব্রেটর, যেটা বললাম ফর্ম ভাইব্রেটর, এটা কি একটা এক্সটার্নাল ভাইব্রেটর। তো এখানে কি হচ্ছে, এইখানে ভাইব্রেটরটাকে ফর্ম ওয়ার্কের সঙ্গে এইভাবে লাগিয়ে দেওয়া হয়, এই যে এখানে এটা লাগিয়ে দেওয়া হয়। ইট ইজ এ ভাইব্রেটর হুইচ ইজ ক্ল্যাম্পড টু দ্য ফর্ম ওয়ার্ক সো দ্যাট বোথ দ্য ফর্ম এন্ড কংক্রিট আর ভাইব্রেট। মানে কি, কংক্রিটটা ভাইব্রেট করবে আর ফর্ম ওয়ার্কটা আমার ভাইব্রেট করবে। তো এটা কোথায় কোথায় ব্যবহার করছে বলছে, ইট ইজ ইউজড ওয়্যার কংক্রিট মেম্বারস আর ভেরি থিন, যেখানে কংক্রিট মেম্বারগুলো খুবই পাতলা, আর যেখানে রেইনফোর্সমেন্টটা খুবই ঘেঁচো ঘেঁচো করে লাগানো রয়েছে, খুবই কনজেস্টেড, সেসব জায়গাতে। এবার ধরে নে টু সাপ্লিমেন্ট ইন্টারনাল ভাইব্রেশন, মানে ইন্টারনাল ভাইব্রেশন আমি যখন করতে পারছি না, তার সাপ্লিমেন্ট হিসাবে আমি এটাকে কাজে লাগাচ্ছি। তো ঠিক কিরকম জিনিস, আমরা ডেলি যে আমরা খাদ্য সেবন করি, খাবার খাই, তো তার মধ্যে কি জন্য খাই, যে শরীরের মধ্যে যাতে ভিটামিন, মিনারেল, সব রকম কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন যেন শরীরে যায়। এবারে আমাদের এখন যা অবস্থা, যা ভেজাল বেরিয়েছে, তাতে করে কি এসব জিনিস শরীরে পৌঁছায়, নানা রকম রোগ দেখা দেয়। তো ঠিক মতন আমরা পুষ্টিটাও পাই না। তো এই জিনিসটাকে এখন কি হয়, দেখবি বাজারে অনেক রকম সাপ্লিমেন্ট বেরিয়েছে, যে আপনি যদি এইটা খান, তাহলে আপনার সারাদিনের যেটুকু দরকার শরীরে আপনি এই সাপ্লিমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো ঠিক সেরকম জিনিস হচ্ছে এইটা, যে ইন্টারনাল ভাইব্রেশন যখন আমি করতে পারছি না, তো সাপ্লিমেন্ট হিসাবে আমার এটা ব্যবহার করা হয়। তাছাড়া কি, যেখানে ধরে স্টিফ মিক্স, স্টিফ মানে কি, যে মিক্সটা আমি বানিয়েছি, দেখা যাচ্ছে ওই মিক্সটা ওই কাজের জন্য আমার লাগবে, কিন্তু মিক্সটা আমার খুবই শক্ত, তাহলে কি করব, তখন আমাকে এইটা কাজে লাগাতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি কিরকম দেবো বলে দিচ্ছি। ধরে নে তোর মেট্রো রেলের কাজ চলছে, তো মেট্রো রেলের যখন কাজ চলবে, তো ওইখানে সেরকম প্রমাণ, মানে সেরকমই রড তোর ইউজ হবে, সেরকম হাই কোয়ালিটি তোর সিমেন্ট ইউজ হবে, যেটা যদি কেউ কলকাতা গিয়ে থাকে তাহলে দেখতে পাবে যে ওখানে রড, রেইনফোর্সমেন্ট বার কত ঘেঁষো 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 তোর বসানো থাকে। তো সেসব জায়গায় আর কি ইন্টারনাল ভাইব্রেশন কি আমাকে কাজে দেবে? কাজে দেবে না, তখন ওখানে অন্য কোনো বুদ্ধি আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেটাই হচ্ছে এইটা। এইবারে কি আসছে, ভাইব্রেটিং টেবিল। এইটা কার মধ্যে পড়ছে? এটা তো পড়ছে ফর্ম ওয়ার্কটা যখন আমার অ্যাটাচ করা হচ্ছে। বলছে এটা কোথায়, এটা হচ্ছে তোর ছোট ছোট কোয়ান্টিটির জন্য এটা ব্যবহার করা হয়। কোথায়? ধরে না হয়তো কোনো প্রিকাস্ট, হয়তো কোনো কিছু এলিমেন্ট রয়েছে, কিংবা ল্যাবে, সেক্ষেত্রে ধরে না হয়তো আমরা কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, তো সেইখানে কি হয়, টেবিলটা কাঁপতে থাকে। যেরকম গতকালকে যে পরীক্ষাটা বলেছিল, যে টেস্ট, যেটা কনসিস্টেন্সি টেস্ট, সেটা কি, যে কংক্রিটটাকে কাঁপানো হয়, তারপরে দেখা হয় যে ওর কি হচ্ছে, ঠিক সেরকম জিনিস। এখানে ভাইব্রেটিং টেবিলে কি হয়, ভাইব্রেটিং টেবিলে হচ্ছে যে আমার যে ফর্ম ওয়ার্কটা থাকে, এই ফর্ম ওয়ার্কটাকে ভাইব্রেটরের সঙ্গে আমাকে ক্ল্যাম্পিং করে দেওয়া হয়। মানে আগেরটা কি ছিল, যে ভাইব্রেটরের যে মেশিনটা ছিল, সেইটাকে কাঠের যে ফর্ম ওয়ার্ক, সেখানে গিয়ে পরে আমি এটাকে ক্ল্যাম্পিং করছি। আর এখানে কি হয়, ভাইব্রেটরের যে মেশিনটা, সেটাকে তো তুলে নিয়ে যাওয়া তো সম্ভব নয়,
সেই জন্য ছোট 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 যে কাজগুলো থাকে সেই কাজের যে ফর্ম ওয়ার্ক গুলো মানে যেখানে আমি বানিয়েছি সেই ফর্ম ওয়ার্কটাকে আমি ওখানে গিয়ে পরে ক্ল্যাম্পিং করলাম, দিয়ে তারপরে আমি জিনিসটাকে কাঁপালাম। এটা দুভাবে এটা আমার ভাইব্রেট হতে পারে, হরাইজন্টালি ভাইব্রেট হতে পারে, ভার্টিক্যালিও ভাইব্রেট হতে পারে। তো এটা মেনলি কি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে, ধরে নেন দে আর ইউজ ফর প্রিকাস্ট কংক্রিট। এগুলো মেনলি ল্যাবরেটরিতে ব্যবহার করে যেখানে কংক্রিটের তোর আমরা টেবিলে ঢালি। আর এই জিনিসটা আরেকটা জায়গাতে খুব বেশি ব্যবহার করে, যেটা গতকালকে বলছিলাম যে যারা আর্থকুয়েক নিয়ে যারা গবেষণা করে তাদের ক্ষেত্রে। কেন এবারে দেখ বলে দিচ্ছি। টেবিলটা আমার রয়েছে, যে টেবিলটা আমার কাঁপে, একটা জিনিস আমি জানি যে টেবিলটা আমার কাঁপে, সুইচ দিই, ভালো কথা। তো এবারে আমাকে এবারে একটা পরীক্ষা করতে হবে যে আমি মানে একটা মিক্স ইট দিয়ে পরে বাড়ি মানে ছোট একটা মডেল বানিয়ে পরে যে আমি যদি ওটাকে কাঁপাই তাহলে ওটা কোন কোন দিক দিয়ে ক্র্যাক আসতে পারে সেটা আমাকে দেখতে হবে। আমি কি করলাম, ফর্ম ওয়ার্কটাকে আমি এখানে গিয়ে পরে ক্ল্যাম্পিং করলাম, তার মধ্যে একটা আমি ছোট মডেল বানালাম ইট দিয়ে পরে, সিমেন্ট বালি দিয়ে পরে, তারপরে মডেলটাকে কিউরিং করলাম। সবকিছু করার পর এবারে আমি কি করলাম, আমি এবার ওইটাকে কাঁপাবো। যখন ওটা পুরোপুরি যখন 28 ডেজ পর যখন পুরোপুরি যখন স্ট্রেংথ চলে এলো, এরপর আমি যখন ওটাকে কাঁপাবো তাহলে অবশ্যই এটা আমার ভাঙার চেষ্টা হবে। এবার এটা কোন লাইন দিয়ে কিভাবে ভাঙবে তো সেইটা টেস্ট করার জন্য কিন্তু ভাইব্রেটিং টেবিল কিন্তু ব্যবহার করা হয়ে থাকে মেনলি ল্যাবে। এটা মেনলি ল্যাবে হয়, কারণ টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে পরে কিন্তু কোনো মানে ঢালাই তলায় কিন্তু আমরা লাগাতে পারবো না, এটা সম্ভব না, নট পসিবল। এবারে কি হচ্ছে সারফেস ভাইব্রেটর, ছবি দিচ্ছি কিনা, এই যে ছবি, এটা হচ্ছে কি ওপরের যে তলটা ওই তলটা কাঁপবে, মানে আমরা কি যেন বলছিলাম ওইটাকে ট্যাম্পিং। ট্যাম্পিং মানে কি, মানে ওপরে একটা কাঠের একটা ক্রস সেকশন দিয়ে পরে যেটাকে আমরা ট্যাম্প করি, যেখানে আমার কনসলিডেশন প্লাস আমার কি হয় আর ভয়েডটা আমার বাইরে থেকে ভেতর থেকে বেরিয়ে পরে বাইরে চলে আসে, লেভেলিং আর আমার কম্প্যাকশন অ্যাকশন হয়, ঠিক সেরকম জিনিস সারফেস ভাইব্রেটর। এখানে কি হচ্ছে তোর, এটাকে আমরা আবার অনেক সময় স্ক্রিড বোর্ড ভাইব্রেটর বলেও আমরা জেনে থাকি। দেখ আমি যেটা বললাম সেটা, এটা কিন্তু না দেখে বলেছিলাম, এই কাজটা হচ্ছে অ্যাজ প্রপার একদম ট্যাম্পিং এর মতো। দি অ্যাকশন ইজ সিমিলার টু দ্য দ্যাট অফ ট্যাম্পিং। দি ভাইব্রেটর ইজ প্লেসড অন স্ক্রিড বোর্ড, একটা স্ক্রিড বোর্ড থাকে, সে বোর্ডের উপরে বসানো হয় ভাইব্রেটরকে, and vibration is given on the surface. It is mainly used for কোন কোন জায়গাতে এটা ব্যবহার করা যেতে পারে, মেন হচ্ছে ছাদ, রুফ স্ল্যাব, রোড বানাচ্ছি, রোডের পেভমেন্ট সেখানে। কিন্তু এইবারে ধরে নেয় কোনো একটা কংক্রিটের সেকশন আছে, যে সেকশনটা হয়তো আমার 15 সেন্টিমিটার মানে 150 মিলিমিটার থেকে আমার বেশি, সেসব জায়গাতে কিন্তু এটা আমার কিন্তু ভালো ফলাফল দেবে না। নর্মালি আমাদের ছাদের স্ল্যাব কত হয় 100 মিলিমিটার, উইদিন 150 মিলিমিটার। আমাদের যে হাউস হোল্ড যে ঘরের যে স্ল্যাবগুলো থাকে তার থেকে বেশি হয় না, হবে না। কিন্তু তো সেই সব ক্ষেত্রে সারফেস ভাইব্রেটর আমার ঠিক আছে, কিন্তু যখনই আমার 15 সেন্টিমিটার বেরিয়ে গেল তখন আর কিন্তু এটা কিন্তু আর কোনো কাজ নেই। এবারে স্ক্রিড বোর্ডের উপরে আমরা ভাইব্রেটরটাকে দিই, তারপর আমরা কাঁপাই। তো মানে জিনিসটা কি ধরনের বরফের জায়গা রয়েছে, বরফের জায়গাতে আমরা স্কি করব। তো স্কি করার জন্য কি করব, আমরা একটা স্কি বললাম, এবারে প্রেসারটা আমরা কোথায় দেবো, প্রেসারটা দেবো স্কি এর উপরে। এবারে স্কিটা সে প্রেসার দেবে বরফকে, তারপরে বরফটা স্লাইড হবে, তো স্কিটা আমার স্লাইড হয়ে পড়ে যাবে। ঠিক সেরকম এখানে ভাইব্রেটর দিয়ে পরে আমরা কাঁপাবো স্ক্রিড বোর্ডটাকে। স্ক্রিড বোর্ডটা আমার কাঁপাবে কোনটা, সে পুরো সারফেসটা। সেই জন্য স্ক্রিড বোর্ডের উপরে ভাইব্রেটরকে রাখা হয়। কিরকম থাকে, একটা তোর ভাইব্রেটরি স্ক্রিড থাকে, একটা ভাইব্রেটিং রোলার থাকে, আর তোর ট্রাভেল থাকে। এগুলো হচ্ছে তার টাইপ। তো এখানে দেখ কি কি জিনিস দিয়েছে। এটা মনে রোলার, একটা রোলার বাঁ দিকে ছোটটা, একটা মনে স্ক্রিড। এগুলো মানে জিনিসটা মেন এরকম, এটা তো চোখেতে দেখতে পাবেন, এখানে বড় বড় কাজে ইউজ হয়, সচরাচর ঘরে এগুলো দেখা যায় না। এটা হচ্ছে আমার ভাইব্রেটরি স্ক্রিড। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ধরনের সান ফ্লোর করছি কিংবা স্ল্যাব করছি, কিংবা অন্য যখন কোনো সমতল যখন কোনো ফ্ল্যাট জায়গা থাকে, সে ফ্ল্যাট জায়গাতে কনসলিডেট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। কিন্তু এইবার এখানে একটা বিষয় আছে যে এই
যে কংক্রিটটাকে আমরা মানে ভ্যারিয়েশন করব, তাহলে আগে আমাকে এইটা জানতে হবে যে ওর স্লাম ভ্যালুটা কত। যে কংক্রিটের স্লাম ভ্যালু 75 মিলিমিটার থেকে বেশি নয়, তাকেই কিন্তু আমরা করব। দি কংক্রিট শুড নট হ্যাভ স্লাম ভ্যালু স্লাম্প মোর দ্যান 75 মিলিমিটার। তার মানে কি? তার মানে আমি যে স্লাম টেস্ট আমি করব, তার মানে স্লাম টেস্টে যে আমি স্লাম ভ্যালুগুলো পাবো, সেটা শিয়ার স্লাম্প হোক বা ট্রু স্লাম্প হোক, তাহলে এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে কোন স্লাম্পের জন্য কিন্তু কোনটা আমি ব্যবহার করছি, তাই না? দেখা গেল স্লাম ভ্যালু আমার বেশি এসছে, আমি তার সত্ত্বেও আমি ভাইব্রেটরি চালাচ্ছি, ভাইব্রেটর স্ক্রিড, তাহলে কিন্তু আমার মানে রেজাল্ট কিন্তু আমার উল্টো পাল্টা, মানে রেজাল্ট আমার যেটা আমার ইচ্ছা, যেটা আমি চাইছি, চাহিদা, সেটা কিন্তু আমি পাবো না। কারণ কি? কারণ লেখা যায়, দেখ বলছে স্লাম ভ্যালু যদি 75 মিলিমিটার থেকে যদি বেশি হয়ে যায়, তখন কি হবে? তখন ফাইন যে থাকবে এগ্রিগেটটা, ফাইন এগ্রিগেটের সঙ্গে যে বাইন্ডিং মেটেরিয়াল, মানে কি সিমেন্ট হচ্ছে বাইন্ডিং আর ফাইন হচ্ছে স্যান্ড, এই দুটো না মিলে পরে এক জায়গাতে হয়ে যাবে, আর পাথরটা চলে যাবে একটা জায়গাতে। আর ওই সিমেন্ট আর স্যান্ড মিলে পরে কি তৈরি হয়ে যাবে? মশলা, মানে মটার ওইখানে হয়ে যাবে, মটা তৈরি হয়ে যাবে, মানে কংক্রিটটা ভেঙে যাবে, পাথরটা আলাদা সরে যাবে, সিমেন্ট স্যান্ডটা আলাদা চলে আসবে, ওইখানে তৈরি হয়ে যাবে মটার। তো সেই জন্য স্লাম ভ্যালুটাকে মাথায় রাখা দরকার। They should not apply after concrete has been sufficiently consolidated. Concrete যখন যদি আমার কনসলিডেট আগে থেকে যদি হয়ে গিয়ে থাকে, তখন কিংবা তারপর কিন্তু এই ভাইব্রেটরি স্ক্রিড কিন্তু আর অ্যাপ্লাই করার উচিত নয়, একদম উচিত না। ভাইব্রেটরি স্ক্রিড যেটা বলছে, যেটা দেখতে এরকম হয়, মানে জিনিসটা গড়পড়তে একই সেম। ওইটা আমরা ট্যাম্পিং করছিলাম হাত দিয়ে পরে, এটা আমরা করছি কি মেশিন দিয়ে পরে, সেম। এটা কোথায় আমরা ব্যবহার করবো মেনলি? ধরেন একটা কোনো স্ল্যাব ঢালাই করেছি, যে স্ল্যাবটা হয়তো আমার ওখানে কোনো রেনফোর্সমেন্ট দিইনি, কিংবা হয়তো রেনফোর্সমেন্ট দেওয়া আছে যেখানে হয়তো খুবই হালকা আছে, কারণ স্ল্যাব আমরা যখনই বানাবো তখন কিন্তু রেনফোর্সমেন্ট কিন্তু আমাকে দিতে হবে, সেটা আমি হালকা দিই বা ভারী দিই, ওটা লাগবে। সেসব ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। কিংবা যেখানে এবারে ভাইব্রেটর স্ক্রিডটা অ্যাকচুয়ালি কি বলতে কম্বিনেশন অফ ইন্টারনাল ভাইব্রেটর অ্যান্ড সারফেস ভাইব্রেটর আর ইউজড ফর রেনফোর্সমেন্ট স্ল্যাব। তো রেনফোর্সমেন্ট স্ল্যাবের জন্য মেইনলি কি তোর মানে ইউজ করা যেতে পারে? ধরুন তোর ইন্টারনাল ভাইব্রেটর দিলাম আর সারফেস ভাইব্রেটর দিলাম, সেক্ষেত্রে আমরা হয়তো ব্যবহার করলাম ইন কেস অফ স্ল্যাব। তো এটাতে আর বেশি সেরকম কিছু নেই, মানে জাস্ট এই জিনিসগুলো বলা আছে। এবারে দেখ অন্যান্য যে সারফেস ভাইব্রেটরগুলো রয়েছে, এটা কি রয়েছে? যেমন দেখ এটাকে বললাম রোলার, মানে আমরা যেরকম গাছ কাটা হয়, যে ঝোপঝাড় কাটার জন্য দেখবি একজন থাকে, দেখবি হাতে একটা মেশিন নিয়ে পড়ে আসে, একটা লম্বা রড থেকে সামনে দুটো ব্লেড লাগানো থাকে, সে ব্লেডটা পুরো স্পিডে ঘোরে নিয়ে গাছের গোড়াগুলো কেটে নিয়ে বেরিয়ে চলে যায়, ছোট ছোট ঝোপঝাড়গুলো। ঠিক সেরকমই একটা জিনিসটা কি ওরকম ঘুরতে থাকে, আর ও তোর ওটাকে স্পিড করতে করতে ভাইব্রেশন করতে করতে ওটা যায়, তোর পুরোটা এগিয়ে নিয়ে যায়। রোলার থাকতে পারে, রোলার, এই যে রোলারটা ছবিটা এখানে রয়েছে হলুদ দিয়ে পরে ডান দিকে, কিংবা ইলেকট্রিকের হাতুড়ি, হ্যামার, কিংবা অন্য ধরনের তোর ট্রাভেল। তো এগুলোই আমরা ব্যবহার করি। কি জন্য ব্যবহার করি? কংক্রিটকে পুরোপুরি কনসলিডেট করার জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, কংক্রিটকে কিন্তু ভালোভাবে কিন্তু কম্প্যাকশন করার জন্য। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হুইচ উই আর ইউজড ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তাই না? তো কঠিন কিছু নেই আশা করি। এরকম কি লেখা আছে, ভাইব্রেটরি রোলার আমরা কি জন্য ব্যবহার করে থাকি? কনসলিডেটিং থিন স্ল্যাব, পাতলা স্ল্যাবকে কনসলিডেট করার জন্য ইউজ করে থাকি ভাইব্রেটরি রোলার। ইলেকট্রিক হ্যামার আমরা কেন ব্যবহার করে থাকি? আমরা যে কিউবগুলো বানাই, 70 মিলিমিটার যে কিউব থাকে, কিংবা আমাদের 150 মিলিমিটারের যে কংক্রিটের কিউবগুলো থাকে, সেই কিউবগুলোকে দিয়ে পরে ল্যাবে যখন টেস্টিং করি, তো সেগুলোকে তো আমরা কম্প্যাকশন করতে হয়, তখন আমরা কি ব্যবহার করে থাকি? মেইনলি ইলেকট্রিকের হাতুড়ি, ইলেকট্রিক হ্যামার। এবারে দেখ কি কি তার ফলাফল, কনসিকুয়েন্সেস কি কি হতে পারে যদি আমরা ইম্প্রপার যদি আমরা কম্প্যাকশন করে থাকি। তো অনেক রকম কিছু প্রবলেম আসতে পারে, কিছু ডিফেক্ট দেখা দিতে পারে।
যদি কংক্রিটকে যদি ঠিক মতন যদি আমার ভাইব্রেট না করা হয়, তার মধ্যে কি থাকতে পারে, হানিকম একটা স্ট্রাকচার হয়ে যাবে। হানিকম মানে কি, মানে এই যে মৌমাছি যে মধু, তাদের যে ঘরটা থাকে তো কিরকম দেখতে হয়, হেক্সাগন টাইপের, সেরকম টাইপের হয়, হানিকম টাইপের। কিংবা কি দেখা যাবে পরীক্ষা করে যে প্রচুর পরিমাণে তোর এয়ার ভয় ঢুকে রয়েছে, মানে বাতাস রয়েছে, সে বাতাসটা বেরোতে পারছে না। কিংবা বালি চলে আসে বেশি, স্যান্ড স্ট্রিক দেখা যাবে বালিতে ওপর দিকে চলে আসছে, কিংবা অন্যরকম কিছু জয়েন্ট আসতে পারে। কিংবা কি ধরে নে পার্ট বাই পার্ট হয়তো আমরা ঢালাই করছি, তো যেখানে দুটো কংক্রিটকে আমরা যেখানে এসে পরে হয়তো মেলাবো, সেখানে যে প্লেসমেন্টের যে লাইন, সে লাইনটা হয়তো স্পষ্ট চলে আসবে, সে লাইনটা হয়তো মিলবে না। কিংবা তোর যখন শুকোবে তখন তোর ক্র্যাকিং আসতে পারে, ক্র্যাক লাইন দেখা দিতে পারে, সেটা কিন্তু আরো খুবই খারাপ জিনিস। সেই জন্য কম্প্যাকশন কে একদম ঠিকভাবে করতে হবে। কম্প্যাকশন ঠিকভাবে না করলে ওই লাইনগুলো দিয়ে কিন্তু তখন কিন্তু জল শোক করবে। বল রে। No, sir. না স্যার অসুবিধা হয়নি। স্যার আছেন? আছে আছে। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আজকে তো তাহলে এইটুকু থাকলো কি? হ্যাঁ ঠিক আছে, আজকে এইটুকুই থাক। তো যেটা হচ্ছে নাম প্রেজেন্ট। ওকে ওকে। কজন আছে আজকে? 9 জন, তো 2 জন এলোই না। আজকে 9 জন আছে। তো রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। 2 Present, sir. 3 4 5 6 7 Present, sir. 8 9 Present, sir. 10 প্রেজেন্ট স্যার। 11 roll number 11 12 10 স্যার। 13 স্যার। 14 15 16 17 18 19 20 21 Present, sir. একজনকে অ্যাটেন্ডেন্স দিস নিন। একজন অ্যাটেন্ডেন্স হয়নি। দেবরাজের কত? আচ্ছা তাহলে দিস নিজে। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ওকে, সবাই বুঝতে পারলি তো? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করি অনেক ভালো করে বুঝেছি আমি। আর স্যারও যেরকম বোঝায় আমি স্যার চেষ্টা করেছি ভালো করে বোঝানোর, আর বাদ বাকি তোদের উপর। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. ঠিক আছে, ওয়েলকাম, বাই বাই। থ্যাংক ইউ স্যার। আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, টাটা। Thank you, sir. ওয়েলকাম।